সকাল হতেও সূর্যের দেখা মেলেনি। দূরের গাছগুলোর উপর পেলবো তুলোর মতন কুয়াশারা ভেসে আছে যেন। গাছের পাতাগুলো শীঘ্রই পতনোন্মুখ। শীত এসেছে বলে। ঘড়িতে ৮টা ১০ কেবল। নরম বিছানায় আধশোয়া হয়ে বসে আছে বিভা। এক হাতে কাঁধ জড়িয়ে ধরে তাকে বুকের পাশে লাগিয়ে রেখেছে সরফরাজ। নিজের মেলে রাখা পায়ের উপর পাহাড়সম বিরক্তি নিয়ে কিঞ্চিত ভ্রু কুঁচকে চেয়ে আছে বিভা। পায়ের ব্যথায় রাত থেকে কাহিল অবস্থা বেচারির। এক ছটাক ঘুমাতে পারেনি। কাল সারাদিন হেঁটে ফিরে ঘুরে ব্যথাটাকে নেহাতি অবহেলা করেছিল। ঘুণাক্ষরেও টের পায়নি এই ব্যথা ধীরে ধীরে এমন তুখর তীব্র হবে। তার উপর পড়েছে শীত। শীতে একটু ব্যথা পেলেই মানুষের মরি মরি অবস্থা হয়। সে তো বেচারি হোঁচট খেয়ে যে ইটের উপর পড়েছে। উঠোনে কে কোনো অলক্ষণে সময়ে যে ইটগুলো রেখেছিল আল্লাহ জানে। গরম পানির বোতল কাপড়ে মুড়িয়ে হাঁটুর কাছে দিয়ে রেখে দিয়েছেন জাহানারা। বিশেষ লাভ হচ্ছে না অবশ্য। অনবরত টনটন করেই চলেছে জাগাটা। বিভা বিড়বিড় করে বলল, ভাইজান, আমিই কেন পড়ে গেলাম বলেন তো? ওরে আলতো করে বোনের মাথায় হাত বুলিয়ে দিল সরফরাজ। সেরে যাবে। সারছে না তো। সারাদিন উড়নচণ্ডীর মতন টইটই করলে ব্যথা তো হাওয়ায় সেরে যাবে। চাপা ভৎসন্যায় ভরপুর কণ্ঠটা এলো দরজার কাছ থেকে। বিভা চোখ তুলে তাকায়। ইউসুফের নির্বিকার চেহারাটা এক পলক দেখে সরফরাজের বুকে গাল লেপটিয়ে মাথা নিচু করে রাখে। সরফরাজ হেসে ফেলল। ইউসুফ ভুল কিছু বলেনি। বিভা সত্যিই ধুরন্ধর চঞ্চল। ইউসুফ ঢোকে। জাহানারার সাথে কি কথা বলে। বিভা মৃদুকণ্ঠে সরফরাজকে বলে, ভাইজান, আপনি কিছু বললেন না? কি বলবে? নিজের কথা থামিয়ে ভ্রু উঁচিয়ে ফিরে তাকায় ইউসুফ। বিভা চুপ করে গেল। কড়া চোখে একবার ইউসুফের চোখে চেয়ে দৃষ্টি নামাল। সরফরাজের কাছে গুটিয়ে গিয়ে মিষ্টি হাওয়াই মিঠাইয়ের মতন তুলতুলে কণ্ঠে বলল, পানি খাবো ভাইজান, খাইয়ে দিন। বিভার বলতে দেরি হল, সরফরাজের ব্যস্ত হতে দেরি হল না। পাশের টেবিল থেকে পানি ভর্তি গ্লাসটা তুলে নিল জলদি। বিভার ঠোঁটে ঠেকিয়ে ধরতেই সেদিকে চেয়ে মলিন হাসল ইউসুফ। এই রুষ্টপুষ্ট প্রচণ্ড রাগী মানুষটা, যাকে দেখলে গ্রামের নেতা চেয়ারম্যানরা পর্যন্ত মাথা নুয়ে সালাম ঠুকে তারও কাছে একমাত্র এই বিভা ইভাই এমন আবদার করতে পারে। এত ভালোবাসে সে বোনদের। আজ পর্যন্ত কোনোদিন বকা তো দূর, সামান্য উঁচুকণ্ঠে কথাও বলতে শোনেনি। এক মুহূর্তের জন্যও না। ইউসুফ হাসার চেষ্টা করে। একটা দীর্ঘশ্বাসও কি বেরোয় সঙ্গে? ৩৮। সকালে ঠান্ডার মধ্যে আর গোসল করা হয়নি। সূর্যের দেখা মিলতে মিলতে দ্বিপ্রহর গড়িয়ে গেল। ঘড়ির কাঁটা যখন যখন ৪টা ছুঁই ছুঁই, ঝলমলে করা রোদ ঠিক করে পড়ল বারান্দায়। ঝটপট গোসল সেরে ভেজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে বরফ শরীরটা নিয়ে সেই রোদেই এসে আশ্রয় নিল ইভা। কাঁপুনি দিচ্ছিল, রোদ গায়ে পড়তে কিছুটা আরাম হল। চুল বেয়ে টপটপ করে পানি পড়ছে। গলার জামা ভিজে যাচ্ছে। স্তব্ধ মধ্য দুপুর। একপাশে এনে বিশাল চুলগুলো বার কয়েক ঝাড়া দিতেই ২-৩টে পুরুষকণ্ঠের হাসির শব্দে হাত থেমে গেল তার। কণ্ঠগুলো চেনে, কিন্তু সামান্য ঝুঁকে উঠোনের ঘাসের উপর বেতের চেয়ার পেতে সরফরাজ, ইউসুফ পর সামনের চেয়ারটায় কালোটি শার্ট পরিহিত চওড়া কাঁধের ব্যক্তিটাকে দেখেই বার কয়েক বিষম খেল ইভা। উত্তপ্ত রোদটা বোধহয় হঠাৎই আর কাজ করল না। রগে রগে কাঁপুনি ধরে গেল। সায়ন কখন এলো? ভাইয়েরা বাসায় আছে জানে।
ছুটির দিন। কিন্তু সায়ন, এরা এত হাসাহাসি করছে কেন? এমনে কি হাসি ভাইজানের সাথে, আর তাকে কিসব বলে? অসভ্য পুরুষ। চুল ঝাড়ার শব্দে দূর থেকেই মিষ্টি রোদে মুড়িয়ে থাকা রমণীর একপাশে এনে রাখা ঝড়োঝড়ে ভেজা চুলগুলোর দিকে চোখ পড়েছিল সায়নের। রমণী বিস্ময়ে হা হয়ে চেয়ে আছে। টুকটুকি গাল দুটো রোদে লাল হয়েছে নাকি লজ্জায় ঠিক বোঝা গেল না। আশেপাশের পুরুষ দুটোর উপস্থিতি লক্ষ্য করে নিভৃতে চোখ নামিয়ে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিল সায়ন। এরপর আবার চোখ তুলল যখন। ইভা তো দূর, ইভার ছায়াটুকুও নেই সেখানে। ফাঁকা ধু ধু বারান্দার দিকে চেয়ে এবার নিশ্চিত হয়ে গেল সে, গাল দুটো তবে লজ্জায়ই লাল হয়েছিল। হাসি ঠাট্টায় মশগুল থাকতে থাকতে কখন যে এত সময় গড়িয়েছে বুঝতেই পারল না সায়ন। পছন্দের বাদামি বেল্টের হাতঘড়িটার দিকে হঠাৎ চোখ পড়তেই চোখ কপালে উঠল যেন। এসেছিল কেবল আধ ঘন্টার জন্য। ইভার বাবা মার সাথে একটু দেখা করেই আবার চলে যাবে। গ্রামে আসার সময় করে উঠতে পারে না। একদিনের জন্য এসেছে যখন দেখা না করে চলে যাওয়াটাও ভালো লাগছিল না। তাছাড়া উনারা ওকে বড্ড স্নেহ করেন। এসেছিলিও দুপুরের পর, যেন খাবার দাবারের ঝামেলা না থাকে। কিন্তু না, সরফরাজ যেতে দিল কই? হালকা চা খাবার কথা বলে এগিয়ে বসল খোলা আকাশের নিচে। সে নিজেও টের পায়নি কখন সময় গিয়েছে। ভাইয়া, আমার যেতে হবে যে এবার। 5টা বেজে গেছে। শুক্রবার এমনিই জ্যাম থাকে। এখন রওনা দিলেও ফিরতে 10টা-11টা বেজে যাব। তার কথা শেষ হল না। জমিলার মা খালি কাপের ট্রেটা বদলে দিয়ে গেল। এতক্ষণে আরও 4-5 বার সে ট্রে বদলেছে। কাপ ভর্তি গরম চা দিয়ে গিয়েছে। সরফরাজ চাপা স্বরে বলল, এটা খেয়ে নাও, তারপর আর আটকাবো না। মানা করতে পারল না সায়ন। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চায়ের কাপটা তুলে নিল। নির্জন পরন্ত বিকেলের নিস্পন্দনতা কাটিয়ে সরফরাজের ফোন বাজল। চোখের ইশারায় অনুমতি নিয়ে ফোন হাতে সে একটু দূরে গিয়ে দাঁড়াতেই সায়নের দিকে চেপে এলো ইউসুফ। গলা খুসখুস করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। সায়ন তাকাল। কিছু বলবেন ভাইয়া? অবশ্যই, বলুন। ইউসুফ চেপে এলো আরও খানিকটা। কিতক্ষণ চুপ থেকে ফিসফিস করে শুধাল, চায় চুমুক দেবার বাহানায় আপনি যার জন্য বারবার ওদিকে তাকাচ্ছেন সে আর আসবে না সায়ন সাহেব। আচমকা ধরা খাওয়া অপরাধীর মতো এক পলক তাকিয়েই মৃদু শব্দ করে হেসে ফেলল সায়ন। হঠাৎই কি একটা অদ্ভুত সুপ্ত লাজুকতা খেলে গেল পুরুষ চোখেও। ছোট্ট একটা ওর এলো। জানি। জানো তবু তাকাচ্ছ কেন? বলে চায়ের কাপে লম্বা চুমুক দিল ইউসুফ। অপর পাশের মানুষটাকে বেশ জব্দ করে ফেলার প্রমাণস্বরূপ ঠোঁটের কোণে বাঁকানো একটা হাসি বেশ শোভা পাচ্ছে। উইয়ে মরিচিকার পিছে ছোটা, মানুষের আদি স্বভাব। আমিও মানুষ বটে। ইউসুফ সপ্রতিভ হল। মাথা নাড়াল। ছেলেটার কথার ধাঁচ আছে। 39। সন্ধ্যার পরপরই একটু বেরিয়েছিল ইউসুফ। যাবার আগে একবার বিভার ঘরে দেখে গিয়েছে। মেয়েটা ঘুমাচ্ছিল চুপ করে। কিন্তু ফিরে আসার পর আর তাকে আর চুপটি করে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেল না। ফাঁকা ঘর, শূন্য বিছানা। আদ্যপান্ত চোখ বুলিয়ে ঘরের দরজাটা নীরবে লাগিয়ে দিল ইউসুফ। দ্বিতীয় গেল ইভার ঘরে। দরজা খোলাই ছিল। কোলের উপর বই রেখে পড়ছিল ইভা। দরজায় ইউসুফকে দেখেই চোখ তুলে তাকাল।
কিছু বলতেও পারল না, তার আগেই প্রশ্ন ছুড়ল ইউসুফ, তোর বোন কই? আকস্মিক প্রশ্নটায় অপ্রস্তুত হয়ে গেল ইভা। কিছু বলবে তার আগেই ইউসুফ আবার বলল, টই টই করছে না? কই গিয়েছে? ওকে না, আমি দুপুরে বললাম দু একটা দিন ছুটোছুটি করতে না। না, ঘুমিয়েই ছিল, একটু আগে উঠেছে। বোনের সাফাই গাওয়াটা বিশেষ একটা জুৎসি হল না বোধহয়। ইভা নিজেও বুঝল। এখন কোথায়? ঘরেও নেই, নিচে গিয়েছে মনে হয়। আমি তো নিচ থেকেই এলাম। উঠোনে মনে হয়, ছাদেও হতে পারে। বেশ। দরজাটা আলগা করে ভিড়িয়ে দিয়ে চলে গেল ইউসুফ। ইভা একা একাই আমতা আমতা করল কিছুক্ষণ। তার বোনটা কেন যে কথা শোনে না। রাতের অমামলিন করে জোছনা উঠেছে। একলা একা রূপালী চাঁদটা হয়তো আত্মশ্লাঘায় বিভোর। এমন অপরূপ সে। বাড়ির উঠোনে বিভাকে পাওয়া গেল না। ইউসুফের চওড়া কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই নিঝুম রাতের বেলা মেয়েটা একা একা গিয়ে ছাদে বসে আছে নাকি? এত সাহস যে কই পায়? অত পর তার চিন্তার ভাঁজ বাড়িয়ে বিভাকে ছাদেও পাওয়া গেল না। গাছের পাতা কম্পন শূন্য। বাড়ির পিছের এদিকটা গাছগাছালিতে ভর্তি। কাঁঠালি চাপার ঘ্রাণে মাথা ধরে যায়। আধারে সামান্য মানব ছায়াও দৃষ্টিগোচর হয় বহু কষ্টে। একটু জোছনার আলোতে। এখানে কি করছো তুমি? এত একাগ্র নীরবতা মুহূর্তেই উবে গেল। শুকনো পাতা পড়ে ছয়লাভ হয়েছিল নিচ, মর্মর শব্দে সেই পাতা ভেঙে কাছে এসে দাঁড়াল ইউসুফ। অথচ তার উপস্থিতিতে নির্বিকার চিত্তে বসে থাকা ছায়ামানবী বিন্দু পরিমাণও নড়ল না। যেন সেই কণ্ঠ তার কর্ণকুহর অবধি পৌঁছাতেই পারেনি এমন একটা ভাব নিয়ে সে খুব নির্লিপ্ত ভঙ্গিতে একাধারে হাতের ছোট্ট লাকড়ির টুকরোটা দিয়ে উঠোনের মাটিতে খুঁড়তে লাগল, যা সে বিগত অনেকক্ষণ যাবৎ মনোযোগ সহকারে করেই যাচ্ছিল। তার মনোযোগের পরিবর্তন ঘটল না। তবে মুখের উপর ছেয়ে থাকা খোলা এলোকেশের নিচে খুব যন্ত্রণায় একজোড়া আবেগী চোখ বারবার পলক ঝাপটাতে লাগল। তার মুখ তুলে চাওয়ার অপেক্ষায় ইউসুফ ঠাট হয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। গাছের ফাঁকফোকরো গলিয়ে অল্প আধটু জোছনা আসে। ছায়ামানবীর নির্লিপ্ততার পরিমাণ আঁচ করতে করতেই পাথর কঠোর চোখের চাহনি নরম হয়ে এলো ধীরে ধীরে। সামান্য নিবিড় হয়ে পাশে বসতেই গলার স্বর নেমে গেল অনেকটা। মন খারাপ কেন? খুব রুক্ষ কণ্ঠেও সহস্রাধিক অনুভূতি লুকোনো গেল না। প্রতিটা বায়ুকণা অবধি টের পেল তার হৃদাকুতি। ছায়ামানবী মুখ না তুলেই থমথমে কণ্ঠে ওর দেয়, মন খারাপ না। খারাপ কেন? ওর এলো না। প্রশ্নও হল না আর। সময় গেল। হাতের লাকড়িটা পড়ে যাবার মৃদু শব্দ হল। বিভা মুখ তুলে গাছের ফাঁকে লুকিয়ে থাকা আকাশের বিশাল চাঁদটায় চোখ আটকাল। বিষণ্ণ, উদাসীন। বার কয়েক পলক পড়ল। কোন ঘেঁষে তপ্ত জল গড়াল কি? অন্ধকারে বোঝা গেল না। হাত বাড়িয়ে চোখের কোণ ছুঁয়ে দেখতে পারল না ইউসুফ। কি যেন আটকে দিল। অবগত পরিণতি? বিষণ্ণার মলিনতায় জোছনাও ম্লান হল যেন। অদ্ভুত ম্লানিমা গ্রাস করল চারপাশ। ওঠো, রাত হয়েছে, ঠান্ডা পড়ছে, ঘরে চলো। ইউসুফ তাড়া দিল। এবারে ওর এলো না। তবে শিরা উপশিরায় রক্ত জমিয়ে দিয়ে তার শক্ত বাহুতে কাত করে মাথা ঠেকাল বিভা। নিজের দুহাত দিয়ে তার এক হাত পেঁচিয়ে ধরে বিড়বিড় করে বলল, চুপ করে বসে থাকেন, আমি আর কিচ্ছু বলবো না। ওখানে আর টু শব্দটাও হল না।
শীত ও কি ভীত হয়ে পড়ল মনের উষ্ণতায়? কাঠালি চাপাও কেন হঠাৎ অমন ঘ্রাণ ছড়াল? খুব তীব্র ধবধবে নরম লেপটা দুপুরেই নামানো হয়েছিল। কড়া রোদে দিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কারও করে রাখা হয়েছে। সন্ধ্যার দিকে যৎকিঞ্চিৎ ঠান্ডা ঠান্ডা অনুভব হওয়ামাত্র আলুথালু হয়ে আপাদমস্তক তার ভিতর ঢুকে পড়েছে তন্দ্রা। সেই যে ঢুকুছে, আর বেরোয়নি। প্রাপ্তবয়স্ক সহধর্মিনীর চেনা জানা শিশুসুলভ আচরণে ঘরে ঢুকেই শব্দ করে হেসে ফেলল সরফরাজ। দরাজ কণ্ঠের হাসি, নিশ্চুপ ভোরের প্রথম কলরবের মতন পবিত্র। সরফরাজের হাসি কর্ণগোচর হতে পারে না, লেপের ভেতর থেকেই রাগে থিতিয়ে উঠা মেয়েলি কণ্ঠ শোনা যায়। খবরদার হাসবেন না সরফরাজ। যাকে উদ্দেশ্য করে রাগ ঝাড়া হল সে খুব বিশেষ একটা তোয়াক্কা করল বলে মনে হল না, বরং আরেক ঝলক চওড়া হাসি তার ঠোঁট বরাবর ছুঁয়ে গেল। জোর করে ধমক দেয়া মেয়েলি কণ্ঠটা ঠিক বুক বরাবর ছুঁয়ে গেল। মাথার উপর দিয়ে লেপ টেনে ভিতরে বসেছিল তন্দ্রা। সরফরাজ লেপের উপর দিয়েই বারদুয়েক হাত বুলিয়ে দিল তার মাথায়। বলল, আচ্ছা হাসলাম না। তোমার বেশি শীত করছে তনু? লেপের ভিতরে তন্দ্রা ঠিক টের পেল সেই মোলায়েম স্পর্শ। মুখে অবশ্য বলল না কিছু। এদিক ওদিক মাথা নেড়ে না বোঝানো কেবল। লেপসহ ছোট্ট মাথাটা এদিক ওদিক দুলে উঠতেই কি যে তুলতুলে একটা অনুভূতি হল সরফরাজের। সহ্য করতে না পেরে সে আবার হেসে ফেলল। তবে এবার আর শব্দ হল না। নিভৃত চাপা হাসি অনেকক্ষণ একটানা একদিকে শরীর থেকে ধীরে ধীরে মিলিয়ে গেল। হালকা গোলাপি রঙের উলের বলটা গড়াতে গড়াতে মেঝের মাঝবরাবর চলে গেছে। সরফরাজ হাতের কাগজগুলো আলমারিতে রেখে ফিরে এলো। উলের বলটা মেঝে থেকে তুলে খোলা উলের রশিটা বলের সাথে প্যাঁচাতে প্যাঁচাতে ঠিক যেয়ে দাঁড়ালো বিছানার সামনে। উলের উৎস লেপের নিচ। খুব যতনা দুটো মমতামাখা হাত নিখুঁত কুশিকাটায় ব্যস্ত। সরফরাজ অল্প করে লেপটা তুলে ঝুঁকে গিয়ে ভেতরে মাথা ঢোকায়। নিজের বানানো কৃত্রিম উষ্ণরাজ্য আকস্মিক সরফরাজের আগমন কিতক্ষণ চোখ বড় বড় করে হতচকিত হয়েছে রইল তন্দ্রা। তারপর মাথা নামিয়ে বিড়বিড় করে স্বগতোক্তি করল, দৈত্য এলো কোথা থেকে? সরফরাজ বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, আমি দৈত্য তন্দ্রাবতী? কম কি? মুখটা আগিয়ে আনে তন্দ্রা। সরফরাজ ভ্রু উঁচায়। হঠাৎই সামনের কালো চোখের মণিতে তন্ময় হয়েছে কি যেন ভাবে। বেশক্ষণ পর হাতের উলের বলটা তন্দ্রার কোলের উপর রেখে খুব ধীর হেয়ালিস্বরে বলে, সামলে রাখো তন্দ্রাবতী, সামলে রাখো। তন্দ্রা এক পলক কোলের দিকে তাকায়। উলের বলটা দেখে পরমুহূর্তেই চোখ তুলে বলে, হয়েছে যান, বাতাস ঢোকাচ্ছেন। ইস! তার কণ্ঠ হু হু করে কেঁপে ওঠে। তন্দ্রার বলার ধরনে আবারও হেসে ফেলে সরফরাজ। তন্দ্রা ভীষণ রেগে যায়, ঝাঁঝিয়ে উঠে বলে, আপনি আবার হাসছেন? চুপ করুন সরফরাজ। আপনার শীত লাগে না? লাগে না তো, কখনো দেখেছ? সরফরাজ ভ্রু নাচাল। তন্দ্রা ঠেলে ধাক্কিয়ে সরফরাজকে বের করে দেয়। তারপর লেপের নিচে বসে একা একাই হাসে কতক্ষণ। অনেকক্ষণ, বহুক্ষণ। 41। ইউসুফ ঠিক পাথরের ন্যায় বসে রয়েছে। কঠিন চোখ দুটো বহুক্ষণ পরপর একবার পলক ফেলছে। হাত মুষ্টিবদ্ধ। বিভা নরম হাত দুটো দিয়ে বার কয়েক খুব নেড়েচেড়ে তার শক্ত হাতের মুঠো ছাড়ানোর চেষ্টা করল। পারল না। ভীষণ আক্ষেপের সুরে বলল,
আপনি এত জেদ করেন কেন? ইউসুফ তার আক্ষেপ বিন্দুমাত্র আমলে নেয় না। হাতের মুঠো আরো শক্ত করে ফেলে। বিভা তার মুষ্টিবদ্ধ হাতটাই আঁকড়ে ধরে। মৃদু স্বরে বলে, ভালোবাসবেন না? ভালো কথা। ভালোবাসতে তো দিবেন। ইউসুফ চুপ করে রইল। কতগুলো কথা কণ্ঠনালী অবধি এসে শেষমেশ তুমুল বাধাপ্রাপ্ত হল। ঠোঁট অবধি পৌঁছতে পারল না। আচ্ছা, সে যে এই হাড়ো কাঁপানো ঠান্ডায় পাতলা শার্ট গায়ে মেয়েটার অহেতুক অদ্ভুত পাগলামির সঙ্গ দিচ্ছে, হাত জড়িয়ে বসে থাকতে দিচ্ছে, এতেই কি ভালোবাসতে দেয়া হচ্ছে না? সে যে কখনো বিভাকে বকা দেয় না, চোখে চোখ রেখে কথা বলতে পারে না, ভীষণ রেগেও একটু শক্ত করে বিভার হাত ধরতে পারে না, এতেই কি ভালোবাসা হচ্ছে না? ঠিক আছে, তাদের ভালোবাসা পূর্ণতা পাবে না। তবুও তো সে ভালোবাসছে। বাসছে না? ইউসুফ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মন খারাপ শেষ হল? ভেতরে যাই। কথাটা শোনামাত্র বিভা ঝুপ করে ইউসুফের হাত ছেড়ে দেয়। থমথমে গলায় আপত্তি করে বলে, আমি যাব না। আপনি যান। আমি না। তুমি খুব জেদি বিভা, আমার কোনো কথা শোনো না। শান্ত গলায় কথাটা বলে একটু থামল ইউসুফ। বসা থেকে উঠে দাঁড়াল। খুক খুক করে গলা ঝেড়ে বলল, এখনো সময় আছে। চলো আমার সাথে। একা একা কতক্ষণ বসে থাকবে? বিভার প্রতিক্রিয়া পাওয়া গেল না। ইউসুফও গেল না। পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রইল। গাছের পাতাগুলো হঠাৎ দুলে ওঠে। দূরে কোথাও শিয়াল ডাকছে। শীতের সময় শিয়ালের উপদ্রব বেড়ে যায় গ্রামে। শিয়ালের ডাক ভয় পায় বিভা। সে হুট করে দাঁড়িয়ে গেল। ইউসুফের শার্ট টেনে ধরে বলল, আমাকে একা রেখে যাচ্ছেন, আপনি এত নিষ্ঠুর কেন? ইউসুফ হাসল। মেয়েটা কখন কি বলে বোঝা মুশকিল। বড্ড দুর্বোধ্য রমণী। বাড়ির পেছনটা ঠিকঠাক পেরোনোও গেল না। দূর থেকে আতশবাজির শব্দে এতক্ষণে চকচক করে উঠল বিভার বিষাদমলিন চোখ দুটো। ইউসুফের শার্টে মারাত্মক টান দিয়ে হাসি হাসি কণ্ঠে বলল, হায় আল্লাহ! আমি তো ভুলেই গেছিলাম। ওর পাড়ায় না বড়মেলা হচ্ছে? যাবেন? ইউসুফ আগাগোড়া চমকে উঠল, এই রাতের বেলা? অসম্ভব। আমি যাব। যাও। ভাবলেশহীন ওরটা দিয়েই এগিয়ে যেতে চাচ্ছিল ইউসুফ। বিভা দিল না। শার্টে দ্বিতীয় মারাত্মক টানটা দিয়ে বলল, আপনি নিয়ে যাবেন? অসম্ভব। সম্ভব। চলুন। ইউসুফ আস্তে করে বলে, কাল নিয়ে যাব। এখন না। আমি বলেছি না এখন। বিভার জেদ অটুট থাকে। মিনিট দশেকের মাথায় সরফরাজের থেকে চূড়ান্ত অনুমতি নিয়ে সে বিস্তর হাসি নিয়ে গাড়িতে বসে। নেওয়াজ সাহেব বসার ঘরের সোফায় বসে ব্যবসার কাগজপত্র দেখছিলেন। ইকবাল গরম চায়ের কাপ নিয়ে ভাইয়ের মুখোমুখি বসে আছে। একটু পরপর নেওয়াজ সাহেব এটা ওটা জিজ্ঞেস করলে আস্তে ধীরে বুঝিয়ে দিচ্ছেন। ইকবাল ইভার ছোট চাচা, ইউসুফের বাবা। ইভা খাবার টেবিলে বসে আছে। সামনের প্লেটে গুড় নারকেলে ভরা ধোয়া ওঠা ভাপা পিঠা। কোলের উপর বাহাদুর। নিজে খাচ্ছে, সাথে অভ্যাসবশত বাহাদুরকেও খাইয়ে দিচ্ছে ইভা। বাহাদুর ধীরেসুস্থে খাবার চিবাতে চিবাতে অভ্যস্ত হাতে ইভার ছেড়ে দেয়া ওড়নার আঁচল নিয়ে দুষ্টামি করছে। এই ঘূর্ণিপাকের মতো ঘোরাচ্ছে, আবার ইভার নাক পর্যন্ত ঘোমটা টেনে দিচ্ছে।
তন্দ্রা মাথায় লেপ নিয়েই ঘুমিয়ে পড়েছে। সরফরাজ যে আস্তে করে লেপ সরিয়ে দিল। হাতের ধরা উলের কাটা ছোট্ট সোয়াটারের আধবোনা অংশটা এক মুহূর্ত দেখে নিয়ে পাশে সরিয়ে রাখল। তাদের প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে গেছিল। 4 মাসে পড়তে না পড়তেই তন্দ্রার হঠাৎ মিসক্যারেজ হয়ে যায়। তন্দ্রা কেমন চুপচাপ হয়ে গেছিল। রাতদিন শুধু চোখ দিয়ে পানি পড়ত। থামানো যেত না। হাসিহীন তন্দ্রাকে সামলে রাখার সময়টা বেশ বীভৎস একটা অধ্যায় হয়ে সেটে আছে সরফরাজের ভেতর। তারপর যখন আবার অন্তঃসত্ত্বা হলো তখন থেকে মেয়েটা একটু একটু স্বাভাবিক হল। কথাবার্তা এলো মুখে। হাসল। এই এখন তার সাথে কত দুষ্টামি করে, সে কখনো থামায়? সরফরাজ দীর্ঘশ্বাস ফেলে তন্দ্রাকে এক হাতে আগলে ধরল। পিঠের পিছের বালিশটা বিছানায় নামিয়ে শুয়ে দিতে দিতেই চোখ পিটপিট করে আড়মোড়া দিল তন্দ্রা। ঘুম জড়ানো কণ্ঠে সরফরাজকে বলল, কি হয়েছে? সরফরাজ মৃদু স্বরে বলল, কিছু হয়নি। দেখি তনু, ঠিক করে শো, ঘাড় সোজা করো। তন্দ্রা ঘাড় সোজা করে না, আরও কাত করে বলে, আপনি জেগে আছেন কেন? সরফরাজ সায় দিয়ে বলল, এই তো আমিও ঘুমাব। চোখটা বন্ধ করো দেখি তো তন্দ্রাবতী। তন্দ্রা চোখ বুজে মিনিট 15 মাঝে গভীর ঘুমে তলিয়ে যায়। সেই ঘুমোতেই ঘর অন্ধকার করে নিচে নেমে আসে সরফরাজ। ইকবাল কি জন্য যেন উপরে গিয়েছে। নেওয়াজ সাহেব একাই বসে আছেন কাছের টেবিলে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে। সরফরাজ ভ্রু কুঁচকে বল, কিছু হয়েছে আব্বা? নেওয়াজ সাহেব মাথা তুলে তাকান। ছেলেকে দেখে মাথা নাড়িয়ে স্মিত হেসে বলে, কিছু হয়নি বাবা। চিন্তার কিছু নেই। ইভা তখনও পিঠা খাচ্ছে। ভাপা পিঠা তার খুব পছন্দের। শীতটা জেকে বসেছে খুব। সারাক্ষণ ঘুম ঘুম লাগে, অলস লাগে। বাহাদুর আর খাবে না বলে তার গলা জড়িয়ে কাঁধে মুখ গুজে আছে। হয়তো ঘুমিয়েও গেছে। সরফরাজ এসে চেয়ারে বসল। কিঞ্চিত গলা বাড়িয়ে বলল, চাচি, ভাত দিও তো টেবিলে। ক্ষুধা লেগেছে। জাহানারা রান্নাঘর থেকে, এই তো দিচ্ছি বাবা। বলতেই ইভার দিকে তাকালো সে। বলল, তুই খেয়েছিস? ভাত খাবার সময় পিঠা খাচ্ছিস কেন? আমি আগেই ভাত খেয়েছি ভাইজান। আপনি ঘড়ি দেখেন, 11টা বাজে। সরফরাজ ঘড়ি দেখল, সবাই খেয়ে নিয়েছে। আমিই বাকি শুধু? না, শুধু আমি আর বাহাদুর খেয়েছি। আর কেউ খায়নি। ভাইজান, আপাদের আসতে কি খুব দেরি হবে? সরফরাজ মাথা নাড়িয়ে বলল, 12টা, 12:30 বাজতে পারে। দূরের রাস্তা তো। তারপর নেওয়াজ সাহেবের দিকে চেয়ে বলল, আব্বা, আপনিও খেয়ে নিন। চাচা কোথায়? নেওয়াজ সাহেব কাগজপত্র রেখে টেবিলে এসে বসলেন। জাহানারা খাবার নিয়ে এসেছে। ভাত তরকারি সাজিয়ে রাখছে। বাহাদুর সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছে। তাকে এখনই শুইয়ে দেয়া দরকার। এখন উঠে গেলে আর ঘুমোতে চাইবে না। ইভা পিঠা শেষ করে তাড়াতাড়ি করে পানির গ্লাস টেনে নিল। নেওয়াজ সাহেব আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। ইভা একটু হাসল। নেওয়াজ সাহেব কি যেন ভাবলেন। তারপর ধীরগতিতে হাত বুলিয়ে দিলেন ঘুমন্ত বাহাদুরের মাথায়ও। 43। গায়ের ওড়নাটা শালের মতো জড়িয়ে নিয়েছে বিভা। চুলগুলো ছেড়ে দেয়া তাতেই সারা গা ঢেকে আছে। চাঁদের পূর্ণিমা জোরদার হয়েছে।
গাড়ি এঁকেবেঁকে দুলছে। এমন ভাঙা রাস্তা এদিকে। বিভা নড়েচড়ে বসল। পাশের লৌহমানবের দিকে একবার তাকাল। চাঁদের আলোতেও রাস্তাটা খুব অন্ধকার। চওড়া রাস্তা, তবু এমন ভাঙা কেন? আশেপাশেই কোথায় যেন শিয়ালের দল ডেকে উঠল। এমন কাছ থেকে শিয়ালের ডাক শুনে অন্তরাত্মা অবধি জমে গেল বিভার। স্টেয়ারিং ঘোরাতে থাকা বলিষ্ঠ হাত দুটোর একটা খপ করে টেনে ধরে বলল, আপনি এক হাতে গাড়ি চালান, এটা আমি ধরব। ইউসুফ নীরব সম্মতি দিল হয়তো। বিভার কথার আপত্তি করল না। অন্ধকার পথ মারিয়ে এগিয়ে চলা ধবধবে সাদা গাড়িটা থমকে গেল অকস্মাৎ। বিভাকে হতভম্ব করে দিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেল ইউসুফ। বিভার পাশের দরজা খুলে জলদগম্ভীর গলায় বলল, বেরিয়ে এসো। গ্রামের মেঠোপথে শহরের ন্যায় সোডিয়াম বাতির সারি বেজায় দুষ্প্রাপ্য বস্তু। চিকচিকে চাঁদের আলোয় পথ দেখানোর একমাত্র ভরসা। গাড়িটা যেখানে থামানো হয়েছে সেই রাস্তাটা একেবারেই জনমানবশূন্য, ভুতুড়ে ভুতুড়ে ঠেকেছে। অদূরবর্তী শতাব্দী পুরনো গাছগুলো অন্যরকম ত্রাস ঢেলে দিয়েছে। বিভা হুড়মুড় করে দরজার পাশ থেকে চেপে গেল, মুখ ফিরিয়ে কপট জোর দেখিয়ে ফিসফিসিয়ে বলল, কি সব বলছেন? ভেতরে আসুন। ইউসুফের কণ্ঠে ভাবান্তর ঠাঁই পেল না। সে পূর্বের স্বরেই বলল, আমি তোমাকে বেরোতে বলেছি বিভা, জেদ করবে না এখন। বিভা ফিরে তাকাল। সার হয়ে ইউসুফের চোখ পড়ার চেষ্টা করল। অন্ধকারে চেনা অক্ষরগুলো দৃষ্টিগোচর হল না। অথবা হতে পারে সেখানে কোনো চেনা অক্ষরের অস্তিত্বই ছিল না। তৃষ্ণার্থ প্রণয়ীর কল্পনাতীত কোনো ভাষাই হয়তো ঘোরাফেরা করছিল তমরসায় লুকায়িত সেই অন্তর্ভেদী দৃষ্টিযুগলে। চাঁদের আলোর বিপরীতে দাঁড়িয়ে থাকা বিশালদেহী পুরুষটার দিকে তাকিয়ে মুখের উপরের চুলগুলো কানের পিছে গুজে দিল বিভা। কাচুমাচু হয়ে বলল, পায়ে ব্যথা করছে, আমি বেরোব না। বিভার দুহাতে চারমুঠ কালো কাচের চুড়ি। মেলা থেকে কিনেছে। চুল সরাতে গিয়ে রিনঝিন শব্দ তুলল। ইউসুফ ঝুঁকে বলল, সারা মেলায় তোমার পা ব্যথা করল না, এখন করছে? আবার আমাকে বিশ্বাসও করতে বলছ? এটুকু বলে থামল ইউসুফ। পর বিভার হাত টেনে ধরে সোজা দাঁড়িয়ে নির্বিকার গলায় বলল, দরকার পড়লে বাকিটা পথ আমি তোমাকে কোলে করে নিয়ে যাব, তবু বেরোতে হবে। এসো। বিভা গোবেচারার মতন চেয়ে রইল কিছুক্ষণ। চোখ পিটপিট করল। সামনের ব্যক্তিটা সত্যি ইউসুফ নাকি তা নিশ্চিত হবার জন্য ঘাড় ঘুরিয়ে ড্রাইভিং সিটেও চোখ বুলিয়ে নিল। এরপর নিঃশব্দে পা রাখল গাড়ির বাইরে। কনকনে ঠান্ডায় জমে আসা গলায় বলল, কি হয়েছে বলবেন তো? গাড়ির দরজা আটকে হাতে থাকা চাবি পকেটে ঢুকিয়ে নিল ইউসুফ। হাতের বাঁধন মজবুত করে সামনের দিকে হাঁটা শুরু করতেই আশ্চর্যের শিখরে পৌঁছে গেল বিভা। হাত ঝাঁকিয়ে বলল, কই যাচ্ছেন? এতক্ষণে যেন দৃঢ়তা ঝরে পড়ল কণ্ঠ থেকে। নিষ্প্রভ হয়ে পড়ল গাঢ় দীর্ঘশ্বাসে। কোথাও না, হাঁটব। হুশ। খসখসে জুতোর শব্দ ধীরগতিতে পথ এগোল। শতাব্দী পুরনো গাছ আর একটি নির্বাক রূপালী চাঁদ নীরবে দেখে গেল তাদের। আর কেউ দেখল না। কেউ না। ঘড়ির কাঁটা 12টা পেরোতেই ফোন বাজল ইউসুফের। পদচারণ এক মুহূর্ত থামল। পকেট থেকে ফোন বের করে আবার চলতে শুরু করল। বিভা ইউসুফের পাশ ঘেঁষেই হাঁটছিল, বোধ হচ্ছিল এই বুঝি শিয়ালের দল পাশের ঝোপ থেকে হামলে পড়বে তার উপর। ফোনের স্ক্রিন সহজেই নজরে পড়ল। সরফরাজ ভাইজান ফোন করেছে।
বিভা কিছু বলবে তার আগেই ফোন তুলে কানে লাগালো ইউসুফ। দাঁড়িয়ে গিয়ে পরিষ্কার গলায় বলল, হ্যাঁ বল। চারিদিকে নিস্তব্ধতার স্বরূপ ওপাশের কথাগুলো শোনা গেল বেশ সহজে। বিভা কান খাড়া করল। সব ঠিক আছে? এখন কোথায় তোরা? ওর পাড়ার রাস্তা ভেঙে গেছে, অন্য পথে আসছি, দেরি হবে একটু। বিভার ভ্রু কুঁচকে গেল। অন্য পথে আসছে? কই, তাকে তো বলল না। সরফরাজ দীর্ঘশ্বাস ফেলে ধাতস্থ হয়ে বলল, ওহ আচ্ছা, সাবধানে আসিস। বিভা কোথায়? মাথা ঠান্ডা হয়েছে ওর? দে দেখি। ইউসুফ এক পলক বিভার দিকে তাকাল। ভাইয়ের সাথে কথা বলার জন্য দিন বলতেই নিচ্ছিল বিভা। ইউসুফ আচমকা হাত ছেড়ে মুখ চেপে ধরায় আর শব্দ বের করা গেল না। বিভা বিস্ফোরিত চোখে তাকাল। ইউসুফ পলকে কণ্ঠ চিন্তিত করে ফেলল। বলল, ও তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ডেকে দেই। 1 মিনিট। সরফরাজ সাথেই থামিয়ে দিল তাকে। তারপর আর কথা হল না বেশিক্ষণ। ইউসুফকে সাবধানে গাড়ি চালাতে বলে ফোন রেখে দিল সরফরাজ। ইউসুফ কিছুই হয়নি এমন ভঙ্গিমায় ফোনটা পকেটে ঢোকাল। তারপর বিভার মুখ ছেড়ে দিল। কৃতকর্তব্যবিমূঢ় বিভা চরম উত্তেজিত, আশ্চর্যান্বিত হয়ে হতবাক কণ্ঠে বলল, মিথ্যে বললেন কেন? আসার জন্য তো পাগল হয়ে গিয়েছিলে, এখন যাবার জন্য পাগল হচ্ছ কেন? 45। ইভার ঘুম আসছে না। ছোট্ট বাহাদুরের হাত সরিয়ে এসে অস্থির চিত্তে উঠে বসল। বিছানা ছেড়ে একচোট বারান্দায় গেল। ঠান্ডায় টিকতে না পেরে আবার হুড়মুড়িয়ে ঘরে ফিরে এলো। বাহাদুর গা থেকে লেপ সরিয়ে ফেলেছে। ইভা তাড়াতাড়ি যেয়ে লেপ টেনে দেয়। মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায়। বাহাদুর তার আপন ভাই না, তাদের ছোট চাচার ছেলে। একদম ছোট চাচার। ইকবাল চাচার পরের জন। কিন্তু চাচা চাচি কেউই বেঁচে নেই। শুনেছিল ট্রলার ডুবিতে মৃত্যু হয়েছে দুজনের। তারা এ বাড়িতে থাকতেন না, শহরে থাকতেন হয়তো। ইভা খুব একটা জানে না, কিন্তু জন্মের পর থেকে সে কখনো চাচা চাচিকে দেখেনি। বছর 5 আগে ছোট্ট বাহাদুরকে যখন আনা হলো তখনই প্রথম জানল তাদের আরও এক চাচা আছে। বাহাদুর তখন হাঁটতেও পারত না ঠিক করে। তাকে হাঁটা শেখানো, কথা শেখানো, সবই ইভার হাতে। ইভা নিজেও তখন ছোট, মাত্র 12 বছর বয়স ছিল। তখন থেকেই বাহাদুর তার সাথে। বাচ্চাটাকে সে এত ভালোবাসে, তাকে ছাড়া থাকবার কথা ভাবনাতেও আসে না। ইভা স্মিত হাসল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আবারও চুমু খেল বাহাদুরের মাথায়। 46। সামনে মৃদু আলো জ্বলছে। সচেতন চোখে একটু ভালো করে নজর দিতেই বোঝা গেল একটা বন্ধপ্রায় চায়ের দোকান। সামনের খদ্দের বসার কাঠের বেঞ্চিটা ফাঁকা পড়ে আছে। শীতের রাতে যদিও টং দোকানে ভিড় থাকে, কিন্তু এখন একটু বেশিই রাত হয়ে গেছে। অল্প ওয়াটের বাতিটা দোকানের আশপাশের চার সীমাতে বন্দী। দোকানটা এখনো খোলা। বিভা থমকে দাঁড়াল। যদিও সে জায়গাটা চিনতে পারছে না, তবু তাদের গ্রামেরই তো। দোকানি নিশ্চয়ই ইউসুফকে চিনবে। সঙ্গে তাকে দেখলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। ফিরে যাবার কথা বলার আগেই পাশ থেকে ইউসুফ নিচু গলায় প্রশ্ন করল, দাঁড়ালে যে? চা খাবে? পাগল হয়েছেন? বিভা আবারও অবাক। পাগল হবার মতো কিছু বললাম নাকি?
এসো, চা খাবো। ঠান্ডা পড়েছে খুব। ইউসুফ নির্বিকার। উদ্ভ্রান্ত বিভাকে সঙ্গে নিয়ে টং দোকানের দিকে এগোল ইউসুফ। দোকানি ছেলেটাকে 1 কাপ দুধ চা আর 1 কাপ রং চা দিতে বলে আয়েশ করে কাঠের বেঞ্চিটায় বসে পড়ল। বিভাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। তোমার না পায়ে ব্যথা? বিভা ধপ করে বসল। ছেলেটা কাপে টুংটাং চামচ ঘোরাচ্ছে। এদিকে তাকাচ্ছে না তেমন। বিভা সন্দেহের চোখে এদিক ওদিক তাকাল। স্বর নামিয়ে থমথমে গলায় বলল, এটা ঠিক কোথায় বলুন তো? আমাদের গ্রাম না, তাই না? ইউসুফ চাপা হাসল। তার হাসতেই ওর বুঝে গেল বিভা। ভীষণ চিন্তিত হয়ে বলল, আপনি বাসায় ফিরবেন কখন? কত রাত হয়েছে? হায় আল্লাহ! দোকানি ছেলেটা এগিয়ে আসাতে কথা শেষ না করে চুপ করে গেল বিভা। ছেলেটা ইউসুফকে চা দিয়ে তার চাটা এগিয়ে দিল। বিনীত গলায় বলল, ভাবি আপনারটা। বিভা শুকনো ঢোক গিলল দুবার। ধোয়া উঠা চায়ের কাপ হাতে নিয়ে খুব চেনা অথচ প্রচণ্ড অচেনা মানুষটার দিকে বিভ্রান্ত হয়ে চেয়ে রইল। দোকানি ছেলেটার সাথে টুকটাক কথা বলছে ইউসুফ। বিভা নির্বাক শ্রোতার ভূমিকায়। সে চুপচাপ মাটির দিকে চেয়ে চা খাচ্ছে। চোখজোড়া চিন্তিত, ভ্রান্তিতে ভরপুর। তার কিছুতেই ভালো লাগছে না। অধৈর্য, ছটফটে লাগছে। মন সহির করতে পারছে না। কি হচ্ছে এসব? কেন হচ্ছে? কেন প্রত্যাশিত পুরুষের নিবিড় সঙ্গ তাকে স্বস্তি দিতে পারছে না? বিভা দীর্ঘশ্বাস ফেলল। মুখ তুলে বলল, দোকান বন্ধ হবে কখন? দোকানি ছেলেটা একবার ইউসুফের দিকে তাকাল। তারপর একফালি হেসে ওর দিল, এই তো এখনই বন্ধ হইয়া যাইব ভাবি। আপনাগো হইলেই বাত্তি নিভাইয়া দিমু। আবার খুলুম ভোরের দিকে। মাইনসে মসজিদে যায় তো। ওইকালে আবার ভালো কাস্টমার পাওন যায়। বিভা মাথা দোলাল। গলার স্বর নামিয়ে ইউসুফকে বলল, যাবেন না? রাত হয়েছে। ইউসুফ ওর দিল না। পকেট থেকে মানিব্যাগ বের করতে করতে ইশারায় দোকানি ছেলেটাকে কাছে ডাকল। সে আসলে নির্ধারিত মূল্যর খানিক বেশি এগিয়ে দিতেই বেচারা সলজ্জ হাসল। নিতে চাইল না। ইউসুফ নম্রকণ্ঠে বলল, তোমার রাখতেই হবে। এই 2 কাপ চা আমার জন্য খুব বিশেষ। বিভার কান দুটো ঝা ঝা করে উঠল। সে কোনোভাবেই হজম করতে পারছে না। ইউসুফ কেন এমন ব্যবহার করছে? কেন তার নির্লিপ্ততায় আজ রাজ্যসম ভঙ্গুর ধরল? বিভা ওর খুঁজে পেল না। প্রশ্ন করতে মন টানল না। ইউসুফ আস্তে করে হাত ধরতেই সম্ভিত ফিরল। এক পলক চোখে চোখ পড়ল। চোখ নামিয়ে ধীরগতিতে সেই আদেশে পা মেলাল বিভা। ইউসুফের হাতটা অসম্ভব ঠান্ডা। নরম চাঁদের মোহনীয়া আলোয় তার সুন্দর মুখখানার দিকেই বোধহয়ে চেয়েছিল বিভা। তার চোখে অদ্ভুত অপারগতা। বেহায়া চোখ কিছুতেই নামছে না। আচমকা সে হোঁচট খেল। মুখ থুবড়ে পড়ে যাবার আগেই হাত টেনে সামলিয়ে দিল ইউসুফ। ফিচেল গলায় বলল, রাস্তা দেখে হাঁটো বিভা। অন্য কিছু পরেও দেখা যাবে। ঝুমঝুমে মেয়েলি মনে হয়তো তীব্র ঠান্ডাও ততটা কাবু করতে পারেনি যতটা কাবু করল এই অতিসামান্য ছোট্ট বাক্যযুগল। বিভা জিভ দিয়ে ঠোঁট ভেজাল। মিনমিন করে বলল, আমি রাস্তা দেখেই হাঁটছি, অন্য কিছু না। তাই নাকি? ভালো তো।
তার কণ্ঠে স্পষ্ট বিদ্রূপ। বিভা উসখুস করল কিছুক্ষণ, তারপর না পেরে ডেকে উঠল, শোনেন। অসহ্য অধৈর্য কণ্ঠটা রাস্তার নিস্তব্ধতা ফুঁড়ে আলোড়ন সৃষ্টি করল। প্রতিধ্বনির মতন বেজে উঠল। ইউসুফ নরম গলায় ওর দিল, বলো, আপনি ঠিক আছেন তো? ইউসুফ হাসল, ওর দিল, তোমার কি মনে হয়? নেই। আপনি ঠিক নেই নিশ্চিত? আছি। আমি ঠিক আছি। বিভা থমকাল। শক্ত হাতের বাঁধন কি আরও একটু শক্ত হয়ে উঠল? যত শক্ত হলে তাতে আর ভাঙন ধরানো যায় না। 47। তন্দ্রার ঘুম ভেঙে গেছে। সেই উঠে বসে আছে। চাতক পাখির মতো আধো অন্ধকার ঘরটায় চোখ বুলাচ্ছে। সরফরাজ গভীর ঘুম। তন্দ্রা উঠে বসেছে সে টের পায়নি। পেলে এতক্ষণে তন্দ্রাকে ঘুমিয়ে পড়তে হতো। যেভাবেই হোক তাকে ঘুম পাড়ানো হতো। তাকে ঘুম পাড়িয়ে রাতভর পায়চারি করা হতো। তন্দ্রা হাই তুলল। ঘাড় ফিরিয়ে সরফরাজের কাছে ঝুঁকে গেল। মুখটায় দুশ্চিন্তায় ছাপ ফুটে উঠেছে। ইভার বিয়ে নিয়ে হাজারখানেক ভাবনায় ডুবে থাকে। প্রকাশ করে না, কিন্তু সে বুঝতে পারে। এই এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে। কোনো কিছুতে একটু ত্রুটি রাখা চলবে না তার। তন্দ্রা পেলবো হাত দিয়ে আলতো করে সরফরাজের চুল নেড়ে দিল। সরফরাজ একটু নড়েচড়ে আয়েশ করে ঘুমাল। খুব ক্লান্ত বোঝা যাচ্ছে। তন্দ্রা তাকে আর বিরক্ত করল না। আস্তে আস্তে বিছানা ছাড়ল। গুটি গুটি পায়ে দরজার ছিটকিনি নামাল। তারপর বেরিয়ে পড়ল। বারান্দার মৃদু আলো ঝালানো। কিছুক্ষণ একা একা দাঁড়িয়ে থেকে ইভার ঘরের কাছে যেয়ে দাঁড়াল তন্দ্রা। দরজাটা একটু ফাঁক করল। ইভা বাহাদুরকে ঘুমে বিভোর দেখে মুচকি হাসল। দরজা ভিড়িয়ে দিল আবার। একটু সামনে এগোতেই বিভার ঘর পড়ল। বিভা দরজা আটকে ঘুমায়, তবু কি ভেবে যেন আলতো ধাক্কা দিল তন্দ্রা। তাকে অবাক করে গেল। চাঁদের আলো আসা খালি বিছানাটার দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইল তন্দ্রা। ওরা এখনো ফিরেনি? 48। খোলা চুলগুলো বাঁধা দরকার। খুব যন্ত্রণা করছে। আস্তে করে ইউসুফের হাত ছাড়িয়ে দুহাতে আলগোছে চুলগুলো মুঠো বন্দি করল বিভা। কাচের চুড়ি রিনঝিন করে বেজে উঠল। সাথে সাথে ইউসুফ ঘাড় ফিরিয়ে প্রায় ধমকে উঠে বলল, চুল বাঁধছ কেন? বিভা হতচকিত হল। 2 সেকেন্ড ফ্যালফ্যাল করে চেয়ে থেকে বোকার মতো হাত নামিয়ে ফেলল। বিড়বিড় করে বলল, না, বাঁধছি না। তারপর আবার সব চুপচাপ। একলা চাঁদের আলো, কনকনে ঠান্ডা আর ঘণ্টা 3 ধরে গলায় আটকে থাকা অস্বস্তি উপেক্ষা করে। খুব ধীরগলায় ইউসুফ ডেকে উঠল, বিভা। হু। অন্যমনস্ক ওর। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি বিভা। ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে আর ভালোবাসা যায় না। বিভা একবার চমকে তাকাল। ইউসুফ সামনের দিকে তাকিয়ে আছে বিধায় দৃষ্টি বিনিময় হবার সুযোগ হল না। অনেকক্ষণ পর্যন্ত কোনো প্রত্যুত্তরও পাওয়া গেল না। তবে একটু সময় যেতে না যেতেই একটা ভীষণ সুখী মেয়েলি কণ্ঠ হু হু করে ফুপিয়ে উঠল। তপ্ত জল গড়িয়ে পড়ল তার হিমশীতল ঠান্ডা গাল বেয়ে। বিভার কান্না ক্রমাগত বাড়ছে। সে রুদ্ধশ্বাসে ফোপাচ্ছে। ইউসুফকে পাল্টা কথা বলার সুযোগ দিচ্ছে না।
ইউসুফ দিশেহারা হয়ে হাঁটা থামিয়ে দিল। দিকবিদিক চোখ বুলিয়ে আস্তে করে তাকে কাছে টেনে নিল। বুকে মাথা চেপে বলল, এমন করে না, হুশ। উষ্ণতম, নিরুপদ্রব, ভীষণ কাঙ্ক্ষিত জায়গাটার আলিঙ্গন পেতেই প্রচণ্ড ঝড়ে হঠাৎ হওয়া বজ্রপাতের মতন হাউমাউ করে উঠল বিভা। ইউসুফের নিজের উপর রাগ হল। মাঝরাস্তায় কথাটা বলা তার জন্মের ভুল হয়েছে। সঙ্গিনী অতিরিক্ত আবেগী। তার এত সাধের বহি প্রকাশে সে আকাশভাঙা কান্না জুড়ে দিয়েছে। বিভার শরীর অস্বাভাবিক ঠান্ডা। সে কাঁপছে। পেছনের সিটে বিভাকে বসিয়ে গাড়ির সবকটা জানালার কাচ তুলে দরজা আটকে দিল ইউসুফ। হলুদ লাইট নিভিয়ে নিজেও যেয়ে বসল পেছনে। বিভা সিটে পা তুলে জানলায় পিঠ দিয়ে বসে আছে। তার চোখমুখ ফুলে গেছে। বারবার হাতের পিঠে চোখের পানি মুছে নিচ্ছে। ইউসুফ গলা ঝেড়ে বলল, আমি তো ভালো কথা বললাম, তুমি এভাবে কাঁদলে কেন? বিভা মুখ তুলল। এতক্ষণ নতজানু হয়েছিল। মুখ তুলে সে কোনো কথা বলল না। বাকশূন্য হয়ে রইল। তারপর আবার মাথা নোয়াল। ইউসুফ আদুরে গলায় ডাকল, বিভা। বিভা জবাব দিল না। ইউসুফ হাত বাড়িয়ে বলল, এদিক এসো, আমার কাছে। বিভা চুপ করে এলো। বুকের পাশে মাথা রেখে শামুকের মতো গুটিয়ে গেল। মুখে কিচ্ছুটি বলল না। ইউসুফ হাসল। বিভার হাত টেনে চুড়িগুলো খুলে নিল। তার শব্দ ভালো লাগছে না। চুড়িতে শব্দ হচ্ছে। বিভা অবাক হয়ে বলল, চুড়ি খুলছেন কেন? হুশ। চুড়ি খুলে ইউসুফ পাশে রেখে দিল। বিভার বরফ হাত নিজের দুহাতের মাঝে নিয়ে ঘষে দিতে দিতে বলল, আমি তোমাকে কিছু কথা বলবো বিভা। খারাপ কিছু, তাই না? খুব খারাপ, খুব নিষ্ঠুরও বলতে পারো। তুমি প্রচণ্ড আবেগী। তবুও আমার বলতেই হবে। কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কাঁদবে না। তুমি কাঁদলে আমি গুছিয়ে বলতে পারবো না। তুমি কাঁদবে না, কথা দাও। আমি যে কাঁদবই আপনি কিভাবে জানেন? ইউসুফ তার কথার প্রেক্ষিতে জবাব দিল না। হাত মেলে বলল, কথা দাও। বিভা হাতে হাত রাখলে কিছু সময় চুপ করে রইল ইউসুফ। এরপর নিস্তব্ধতা চিরে বলল, তুমি জানো বাহাদুর কে? বিভা ভ্রু কুঁচকাল। বলল, কেন? ছোট চাচা চাচির ছেলে। বাহাদুর আসার আগে কোনোদিন তাদের নামও শুনেছ? এমনকি আজ অবধিও বাড়িতে কখনো উনাদের নিয়ে কথা হয় না। কেন জানো? উনাদের সাথে আমাদের পরিবার সব সম্পর্ক ছিন্ন করেছিল। কেন করেছিল তা জানো? কারণ উনারা সম্পর্ক আপন চাচাতো ভাইবোন ছিলেন। ঠিক আমাদের মতো। এটুকু বলেই থেমে গেল ইউসুফ। বিভা অবুঝ নয়। ইউসুফের কথার মানে সে বুঝতে পারল। সবটা চকচকে ঝকঝকে হয়ে যাবার পরও কেমন অসহায় আর্তনাদ করে জিজ্ঞেস করল, কি সব বলছেন? ইউসুফ বিভার দিকে তাকাল না। জানলার কাচের ভেতর দিয়ে বাইরে তাকিয়ে বলতে থাকল, আমাদের দাদারা দুই ভাই ছিলেন। দাদা বড় ছিলেন। দাদার ঘরে আমাদের বাবারা তিনজন। আর দাদার ছোট ভাইয়ের ঘরে এক মেয়ে। সেই একমাত্র মেয়েই হলেন বাহাদুরের মা, অর্থাৎ আমাদের ছোট চাচি। ছোট চাচা আর তিনি একে অপরকে ভালোবাসতেন। দাদা বা তার ভাই কেউই এই সম্পর্ক মেনে নেয়নি। উনারা সাফ অসম্মতি জানিয়ে দেন। শেষমেশ তারা পালিয়ে বিয়ে করেন। দাদা ছোট চাচাকে তেজ্যপুত্র ঘোষণা করেছিলেন। চাচি একমাত্র সন্তান হবার পরও তার বাবা কোনোদিন আদরের মেয়ের খোঁজ নেননি।
গ্রামে জানাজানি হয় সহজেই। তখনও হয়েছিল। আমাদের রক্ষণশীল বনেদি পরিবার। দাদা তাকে বউ নিয়ে বাড়িতে উঠতে দেননি। ছোট চাচা শহরে চলে যান। বছর তিনেকের মাথায় বাহাদুর জন্ম নেয়। বাহাদুরের 1 বছর পূর্ণ না হতেই ট্রলার দুর্ঘটনায় চাচা চাচি মারা যান। একসাথেই মারা যান। বাহাদুর ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। দাদারা দুজনই তখন মারা গিয়েছেন। আমাদের বাবারা বাহাদুরকে নিয়ে আসেন। চাচা চাচির কবর কোথায় তাও তাদের দেখার ভাগ্য হয়নি। এত বড় পরিবার, মা বাবার স্নেহ থেকে চাচা চাচি বঞ্চিত হয়েছিলেন কেবল এই ভালোবাসার অপরাধে। জেনে শুনে এমন অপরাধে আমি কিভাবে তোমাকে জড়াবো বিভা? বলো। আমাদের এত হাসিখুশি পরিবারে এমন নির্মমতার পুনরাবৃত্তি আমি চাই না বিভা। আমি তোমাকে ভালোবাসি, এটা যেমন সত্য আমি তোমাকে পাবো না এটা ঠিক তেমনই একটা সত্য। বিচ্ছেদ দরকার নেই বিভা, ভালোবাসাটাই না হোক। বিভা নিষ্প্রাণ চেয়ে রইল। চোখ বেয়ে টুপ টুপ ফোঁটা পড়ছে। কথা ভঙ্গ হয়েছে হয়তো। নাকি ইউসুফের কথা শেষ? ইউসুফ কেমন যেন হাসল। বিভার আঙুল নাড়াচাড়া করতে করতে বলল, জানো, আমি ভালোবাসতাম না। তুমি আমাকে বাধ্য করেছ বিভা। জোর করে ভালোবাসিয়েছ। কবে থেকে তোমার পাগলামো শুরু হয়েছিল আমার মনে নেই। আমার এত বছরের জীবনে দ্বিতীয় কোনো নারীর এমন পাগলামো আমি দেখিওনি। আমি খুব অন্তর্মুখী স্বভাবের। তুমি জানো, আমি চুপচাপ থাকতে পছন্দ করি। থাকিও। তুমি খুব চঞ্চল। বিপরীতে আকর্ষণ হয়। তোমারও বোধ হয় তাই হয়েছিল। ছোট্ট থেকে তুমি আমার চোখের সামনেই বড় হয়েছ। ইভা ইউসুফ ভাই ডাকলেও তুমি আমাকে এজন্মে কোনোদিন ভাই ডাকনি। এরপর যখন আরেকটু বড় হলে, 16 গড়িয়ে 17তে পড়লে, যখন তখন আমার দিকে একধানে চেয়ে থাকা কিশোরী চোখ দুটো দেখে আমি সবই বুঝতাম। তোমার পাগলামোতে সায় না দিলেও বাধা দিতাম না। তোমাকে কাছে না টানলেও দূরে ঠেলে দিতাম না। আমার ভুল, অপারগতা। তারপর একটা সময় উইয়ে তুমি আমাকে বাধ্য করে ফেললে। শত সংযম ভেঙে গুড়িয়ে ঠিক ভালোবাসিয়ে ফেললে। বিভা ডুকরে উঠল। ইউসুফ বলল, কেঁদো না বিভা। আমি কখনো তোমাকে এসব বলতাম না। তুমি, ইভা, তোমরা ছোট মানুষ। তোমাদেরকে এসব কেউ কখনো জানায়নি। প্রয়োজন বোধ করেনি। তোমার অনুভূতি ভয়ঙ্কর হয়ে উঠছে বলেই আমি বললাম। ভেবেছিলাম হয়তো কিছুদিন গেলে তুমি এসব ভুলে যাবে। ভোলা তো দূর, বরং দিনকে দিন তুমি আমাকে এমনভাবে মনে করতে শুরু করলে যে আমি জানাতে বাধ্য হলাম। ইউসুফ থামল। বিভার টলমলে চোখে চেয়ে স্মিত হেসে বলল, চাচা তোমাকে অসম্ভব ভালোবাসেন বিভা। আমি চাই না তার চোখে তুমি কখনো, কোনোদিন অপ্রিয় হও। বিভা হু হু করে উঠল। হেঁচকি তুলে বলল, আপনি কিভাবে জানেন কেউ মানবে না? জানি। আমি ঠিক মানিয়ে নিব। ইউসুফ শক্ত চোখে চাইল। কাঠোকাঠ গলায় বলল, খবরদার। তুমি কখনো কাউকে কিচ্ছু বলবে না। আর পাগলামি করবে না। কখনো না। তুমি ছোট। ভালো খারাপের পার্থক্য করতে পারো না। আমি যথেষ্ট বুঝি তোমার থেকে। তোমার সম্মান নিয়ে তুমি না ভাবলেও আমি ভাবি। বিভা চোখ তুলল। বাস্তববাদী ভীষণ কঠোর মানুষটার দিকে চাইল। ভালোবাসা কি কখনো বুঝে শুনে করা যায়? এত নিয়মে বাধা থাকে? এত চিন্তা, এত ভাবনা সেখানে ঠাঁই পায়?
বিভা আর প্রশ্ন করল না। বুকে গাল লেপটে দিয়ে চোখ বুজল। মাথা ব্যথা করছে খুব। তার লতানো দেহটাকে নরম হাতে আগলে ধরল ইউসুফ। বিড়বিড় করে বলল, এ জীবনে সহস্রবার তোমাকে স্পর্শ করার অভিপ্রায় আমি মুখ বুজে মাটি চাপা দিয়েছি। তোমার চোখের পানি মুছতে যেয়েও বারে বারে হাত গুটিয়ে নিয়েছি। যেখানে তোমার ভেজা চোখই আমার সহ্য হয় না সেখানে নিজে তোমার চোখের পানির কারণ হয়েছি। সহজ মনে করছ? উহু, করছি না তো। তোমার শরীর খারাপ লাগছে? এত কাঁদলে কেন? বিভার ওর পাওয়া গেল না। তার ছোট্ট শরীরটাকে আগলে নিয়ে এক চরম অন্তর্মুখী মানুষ প্রহর গুনল। কাঁদতে কাঁদতে একসময় ইউসুফের চওড়া বুকটাতেই শিশুর মতো ঘুমিয়ে পড়ল বিভা। নিহারিকা কাটিয়ে পূর্বাকাশে নতুন সূর্যের আলতারঙা সুপ্রভা ছড়িয়ে পড়তে আরম্ভ করেছে মাত্র। বিভার ঘুম হালকা হল। চোখ মেলে সেকেন্ড কয়েক কিছুই বোধগম্য হল না। অন্ধকার ঘরে প্রত্যুষের মায়া আলো ঢুকে পড়ছে। বিভার টনক নড়ল। মাথার নিচে নরম বালিশের অস্তিত্ব টের পেতেই ধরফরিয়ে উঠে বসল সে। ইউসুফ কোথায়? তার কাছেই না ঘুমিয়েছিল? সরিয়ে দিয়েছে? সব কেমন ঝাপসাটে লাগছে। ঠান্ডায় গলা বসে গেছে। দুহাতে মাথা চেপে ধরে কপাল কুচকাল বিভা। একটু পরেই বুঝতে পারল এটা তার ঘর। পরনে কালরাতের কালো জামাটা। গায়ে লেপ টেনে দেয়া ছিল। মন ধাতস্থ হল কিছুটা। ইউসুফ শুইয়ে দিয়ে গিয়েছে হয়তো। মিনিট দশেক সেভাবেই বসে রইল সে। তারপর একটু একটু করে নেমে দাঁড়াল। পড়ার টেবিলের এক কোণে বিষাদরঙা কাচের চুড়িগুলো রেখে দেয়া। আচ্ছা, বিষাদের রং কি কালো? বিভা আচমকা ডুকরে উঠে। খণ্ডিত বিখণ্ডিত মনে চুড়িগুলো হাতে তুলে নিল। সেদিনের পর দুরন্ত ছটফটে বিভা অস্বাভাবিক রকমের চুপচাপ হয়ে গেল। দিনরাত ২৪ ঘণ্টা তাকে আর সারা বাড়ি অকাজ করে বেড়াতে দেখা গেল না। অবিশ্রান্ত উড়তে থাকা ছোট্ট প্রজাপতির রঙিন ডানা দুটোয় হঠাৎ অসুখ করল যেন। ক্রমশ বেরঙে হতে শুরু করল তারা। একসময় ফিকে পানসে হয়ে উড়া বন্ধ করে দিল। দিন গড়াল বিভার চোখের মলিনতা গাঢ় থেকে গাঢ় বর্ণ ধারণ করল। ৪৯। বাড়িতে মরিচবাতি ঝোলানো হচ্ছে। কর্মরত লোকের হাঁকডাকে সুপ্রভাতের নিস্তব্ধতা হাওয়ায় উবে গেছে। উঠোন থেকে ইউসুফের চড়া গলা ভেসে আসছে তখন থেকে। সে শটান দাঁড়িয়ে দাঁড়িয়ে দিকনির্দেশনা দিচ্ছে। ঘুম থেকে উঠে গায়ে হালকা বেগুনি রঙের শাল জড়িয়ে উঠোনে এসে দাঁড়াল ইভা। শালটা ভীষণ সুন্দর। হালকা বেগুনি মসৃণ জমিনে গাঢ় বেগুনি সুতোর কাজ। একটু এগোতেই পেলব রুরকিরণ ঘন আখিপল্লব স্পর্শ করল, চোখ বুজে এলো ইভার। চোখের পাতা পিটপিট করতে করতে ইউসুফের পাশে গিয়ে দাঁড়াল। ইউসুফ এক নজর ফিরে তাকাল। ইভার গায়ের মোটা শাল লক্ষ্য করে হেসে ফেলল। এই রোদের মধ্যেও তোর ঠান্ডা লাগছে রে ইভা। ইভা প্রায়বন্ধ চোখ দুটো মেলার চেষ্টা করে ইউসুফের দিকে চাইল। সফল হল না। ইউসুফ অবস্থান বদলিয়ে তাকে আড়াল করে দাঁড়ায়। এবার সক্ষম হয় ইভা। চোখের উপর ছায়া পড়ে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে জিভ দিয়ে ঠোঁট ভেজাল সে। ফিসফিস করে ডাকল, ইউসুফ ভাই। ইউসুফ তাকাল। ইভার ডাকার ভঙ্গি দেখে মনে হল সে খুব দুর্গেয় গোপন কিছু বলবে। চোখের ভাষা ছুরির মতো ধারালো ঠেকেছে। ইউসুফ কপালে ভাঁজ ফেলে একটু ঝুঁকে গেল।
ইভার মতোই ফিসফিসিয়ে বলল, বল, জরুরি কিছু? ইভার ঢোক গিলে গলা ভেজায়। আশেপাশে দেখে নেয়। চোখ ভর্তি প্রখর সংশয়ের মিছিল বসিয়ে পূর্বের ন্যায় ফিসফিস করেই জিজ্ঞেস করে, আপনি আপার সাথে কি করেছেন বলেন তো? আপা আজকাল এত চুপচাপ থাকে কেন? ইউসুফের কর্ণকুহর কাঁপল। ভ্রুকুঞ্চন মিলিয়ে গেল চট করে। চোখমুখে অদ্ভুত শিথিলতা। দৃষ্টি সরাতে সরাতে আলগোছে সে ওর দিল, আমি কি করব? ওর দিয়ে একবার বাড়ির ভেতরে তাকালো ইউসুফ। বিভা খাবার টেবিলে বসে আছে। সামনে প্লেট রাখা, তবে সে খাচ্ছে না। নাড়াচাড়া করছে। ইউসুফ চোখ সরিয়ে নেয়। ইভা ভ্রু কুচকাল। ইউসুফের ওরটা কিতপরিমাণও পছন্দ হয়নি তার। মনমরা হয়ে বলল, আপনি কিছু করছেন ইউসুফ ভাই? এই তো আপা যেদিন মেলা থেকে আসলো তারপর থেকেই তো আর কথা বলে না। প্রশ্ন করলে হু হা জবাব দেয় শুধু। ইভার চোখ মন খারাপে উপচে ওঠে। তার কথার মাঝেই বাড়ির পিছন দিক থেকে দৌড়ে এলো বাহাদুর। ইউসুফ চটজলদি হাত বাড়িয়ে দিতেই ধূপ করে কোলে উঠে পড়ল। বিস্তর হেসে বাড়ির দিকে চেয়ে কৌতূহলী কণ্ঠে বলল, বাড়িতে রশি লাগাচ্ছে কেন? ইউসুফ হাসল। ইভাকে দেখে নিয়ে ওর দিল, বুবুর বিয়ে যে, এগুলোতে রাতভর আলো জ্বলবে। ইভার লাল মুখ চমকে আরো লাল হয়। সে দ্রুত প্রস্থান করতে চায়। আবার ধুম করে চলে গেলে ইউসুফ কি ভাববে ভেবে চুপ করে দাঁড়িয়ে থাকে। বাহাদুরের প্রশ্নের অন্ত নেই। ইউসুফ ওর দিতে দিতে কাহিল। একটু পর নামিয়ে দেয়। বাহাদুর আবার দৌড় লাগায়। ইভা দ্রুত বলে, আপনি ওর দেননি ইউসুফ ভাই? ইউসুফ স্মিত হাসল। ইভার প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, সায়ন আসবে আজকে। একটু বের হোস ঘর থেকে। ও তো আমাদের দেখতে আসে না, তোকে দেখতেই আসে। ইভা এতক্ষণ চোখের দিকে তাকিয়েছিল। সায়নের প্রসঙ্গ আসতেই তার মাথা নুয়ে পড়ল। ইউসুফ হাসল। মৃদুস্বরে বলল, রোদে গা পোড়াচ্ছিস কেন? ভেতরে যা। দেখে তো মনে হচ্ছে গাল নাক কেটে রক্ত বের করে দিয়েছে কেউ। 50। দুপুরের রোদ আধিপত্য বাড়িয়েছে। ধূসর গাড়িটা গতি কমিয়ে সদর দরজা পেরিয়ে ঢুকে পড়ল। স্টেয়ারিং থেকে হাত নামাতে নামাতেই পিপাসিত নয়নে বিশাল বারান্দায় পানে তাকালো সায়ন। মরিচবাতির তার ছাড়া সেখানে আর কাকপক্ষীটিও নজরে এলো না। সায়ন দীর্ঘশ্বাস ফেলে চোখ নামাল। লিথিশা মিটিমিটি হেসে বললেন, তুই দেখি বড্ড অধৈর্য রে। বেচারি বউ মানুষ, লাজ লজ্জা ফেলে তোর জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকবে নাকি রে? সায়ন আর চোখে তাকাল। অতঃপর হেসে ফেলল। সারা বাড়ির মানুষ ব্যস্ত হয়ে পড়লেও ইভার দেখা মিলাল না। মাঝখানে এক ঝলক সালাম দিয়েই সে উপরে চলে গেছে। সবার সাথে কথায় কথায় সায়ন খেয়াল করে দেখতেও পারেনি মেয়েটাকে। কি যন্ত্রণা! কাবিনের ডালাটালা বাদবাকি সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে লিথিশা। ঘর ভরে গেছে। জামরঙা কামিজ গায়ে গোসল থেকে বেরিয়ে এলো ইভা। পিঠের ফিতেটাও বাঁধা হয়নি। তোয়ালে দিয়ে চুল ঝেড়ে হাত উঠিয়ে পিঠের ফিতে বাঁধতে বাঁধতে হঠাৎই চোখ পড়ল পড়ার টেবিলের উপর। ড্রোয়ারটা খোলা। সে তো খুলে রেখে যায়নি। তবে ড্রয়ার বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল ইভা। বাহাদুর খুলে রেখেছে হয়তো। কামিজের সাথে মিলানো কারুকাজ করা একই রঙের ওড়নাটা বিছানার উপর রাখা ছিল। পিঠের ফিতে বেঁধে
কোনোরকমে ভেজা চুল গুছিয়ে বেখেয়ালিভাবে বিছানার ওড়না টান দিতেই মৃদু শব্দ তুলে কলমটা ছিটকে পড়ল মেঝেতে। ইভা চমকে উঠল। কি হলো? একটা সাদা কাগজ খসে পড়েছে পায়ের কাছে। ভ্রু কুঁচকাল ইভা। উবু হয়ে তুলে নিল হাতে। তারই পড়ার খাতার একটা এবড়োথেবড়ো ছেঁড়া পৃষ্ঠা। ইভা দ্রুত বিছানায় তাকাল। সবুজ মলাটের খাতাটা ভীষণ অযত্নে পাশেই ফেলে রাখা। ইভা স্তব্ধ, বিমূঢ় হয়ে পড়ল। ভীষণ তাড়াহুড়ো হাতের লেখায় সেখানে দুটো লাইন লেখা হয়েছে। আমার হাত পায়ের পশম কি বেশি বড় হয়ে গেছে ইভা বিনতে নেওয়াজ? বাঘ ভাল্লুক মনে হয় দেখে। ইভা থমকাল। হাসি পেল খুব। কাপা হাতে কাগজ উল্টাতেই হাসি মিলিয়ে গেল তার। হাত পা ক্রমশ অনায়ত্ত, অবশ হয়ে এল। বিকট লজ্জায় কানের লতি রক্তবর্ণ ধারণ করল। কালো কালির সদ্যলেখা অক্ষরগুলোতে নিষ্পলক চেয়ে রইল সে। অনেক হয়েছে অপেক্ষাময়ী। আর পারছি না বিশ্বাস করো। ব্যস্ত শহরের ইটপাথরে আমার শ্বাসরুদ্ধ হয় রূপবতী। এবার এসো, নতুবা নিশ্চিত মৃত্যু ঘটবে। চলবে।